আজকের দিনটা আমাদের জীবনে এক নতুন অধ্যায়ের শুরু। অনেক দিন ধরেই আমরা স্বপ্ন দেখেছিলাম একসাথে বাইক চালিয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার। আজ সেই স্বপ্ন বাস্তবে পরিণত হলো। প্রথম বাইক রাইডেই আমরা যেন একে অপরকে নতুনভাবে চিনতে শুরু করেছি, নতুন অনুভূতিতে পূর্ণ হয়ে উঠেছি। যতই দূরে চলে যাচ্ছি ততই মনে হচ্ছে যেন পুরো পৃথিবীটা আমাদের জন্য অপেক্ষা করছে। বাইকটা শুধু একটি বাহন না, এটা আমাদের একসাথে পথ চলা, একে অপরের পাশে থাকা শক্তি। আজকের এই যাত্রার প্রতিটি মুহূর্ত, প্রতিটি কিলোমিটার যেন আমাদের জীবনের নতুন একটা স্মৃতি। এই ভিডিওটি আমাদের প্রথম দীর্ঘ বাইক রাইডের গল্প, যেখানে প্রতিটি বাঁকে আমাদের আনন্দ, উত্তেজনা আর প্রেমের এক নতুন অধ্যায় লেখা হচ্ছে। গুড মর্নিং গাইস। সকাল সকাল উঠে পড়েছি, ভোর 4টের সময় উঠে, আর এখন বাজে ঘড়িতে ঠিক 5টা 15। আর আমরা বেরোচ্ছি ফার্স্ট ট্রিপ আমাদের এটা, তাই তো? একদম আমাদের দুজনের ফার্স্ট ট্রিপ, ছোট্ট লং ট্রিপ বলা যেতে পারে। ছোট্ট লং ট্রিপ, বাট আমার কাছে এটাই ফার্স্ট ট্রিপ, বড় লং ট্রিপ বলা যেতে পারে। কারণ এর আগে আমি এত বড় জার্নি করিনি। হয়তো অনেকে তোমরা বলবে কি 150-200 কিলোমিটার কি আর এমন বড় ট্রিপ, কিন্তু আমার কাছে ফার্স্ট ট্রিপ। বাইরে এখনো অন্ধকার, তোমাদেরকে দেখাচ্ছি। বাইরে এখনো ঘুটঘুটে অন্ধকার, এই যে এখনো সানরাইজ হয়নি, ঘুটঘুটে অন্ধকার। ওইখানে বাইকটাও আমি একদম প্যাক করে রেখে দিয়ে এসেছি, ব্যাগ ট্যাগ, লাগেজ, আর একটা টপ বক্স বলা যেতে পারে, টপ ব্যাগ কিনেছিলাম, তো সেটাকে বেড দিয়ে আমি রেডি করে রেখে দিয়ে এসেছি। এখন শুধু জুতো পরবো, একদম প্যাকটা। ও তো জ্যাকেটটা পরে নিয়ে যাবে, আমি এর উপরে জ্যাকেটটা পরবো, হেলমেটটা নেবো, আর গ্লাভসগুলো নেবো, বেরিয়ে যাব। আর মা উঠে দাঁড়িয়ে আছে বাইরে। তো চলো এবার রেডি হই আর বেরোই। জুতোটা পায়ে গলাবো আর জ্যাকেটটা উপর দিয়ে গলাবো, ব্যাস বেরোবো। তো চলো রাস্তায় যেতে যেতে, রাস্তায় বেরিয়ে বাদ বাকি কথা বলছি তোমাদের সঙ্গে। চলো। তো ফাইনালি গাইস 5:30 বাজে বেরিয়ে গেছি। ফার্স্ট পেট্রোল ভরার জন্য হরিপুর দাঁড়াবো, ফুল ট্যাঙ্ক করাবো। কারণ হচ্ছে এই কদিনে তেল প্রায় শেষ হয়ে গেছে, সেই অনেক দিন আগে ফুল ট্যাঙ্ক করেছিলাম। তো চলো দুগ্গা বলে বেরিয়ে পড়লাম। জয় বাবা ভোলেনাথ, হর মহাদেব। এটা ফার্স্ট রাইড আমাদের। ফিউল আপটা করিনি, হরিপুর থেকে একেবারে ফুল হবে। নর্মালি দিয়ে দাও। হ্যাঁ চলো, ফিউল আপ কমপ্লিট। 5:37 বাজে ঘড়িতে। সানরাইজ হতে এখনও মোটামুটি দেরি আছে। লাইটগুলো লাগানোতে একটা ভালো হয়েছে, এই লাইটগুলো লাগিয়েছি, তোমাদের হয়তো দেখানো হয়নি, কারণ মাঝখানে লাইটগুলো লাগিয়েছি, তারপরে সেইভাবে আর ব্লক করিনি। একটা সার্ভিসে গেছিলাম, জাস্ট বাইকটা ওয়াশ করিয়েছিলাম, আর এই রাইডটাই আসবো বলেই বাইকটা ওয়াশ করানো আর এই লাইটগুলো লাগানো। আর এই রাইডটার প্ল্যানিং ছিল প্রায় জানুয়ারি মাসের মিডিলের দিকে। বা এটা কি ভাই, কিচ্ছু দেখতে পাচ্ছি না, কি অবস্থায়। তো জানুয়ারির মাঝখানের দিকে এই রাইডটার প্ল্যান ছিল তারাপীঠের। ও বলাই তো হয়নি, আমরা যাচ্ছি তারাপীঠ যাচ্ছি। তো বলে দিলাম তোমাদেরকে, তারাপীঠ যাচ্ছি আমরা। 2 দিনের ট্রিপ আছে। তো চলো আরও আগে যাই, তারপর আরও ডিটেলসে বলছি। আর এই জার্নিটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম, এই রাইডটা নিয়ে স্পেশালি খুব এক্সাইটেড ছিলাম। কারণটা আমি তোমাদেরকে রাস্তায় যেতে যেতে বলছি। আরও আলো ফুটুক, কুয়াশাটা কাটুক, কারণ এখন এমনি কথা বলতে বলতে বাইক চালাতে একটু অসুবিধা হচ্ছে, কারণ সামনে ভিজিবিলিটি কিচ্ছু নেই, মানে থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না। অন্য একটা জগতে চলে এসেছি মনে হচ্ছে। মাঝে মাঝে থেকে এই কুয়াশাগুলো যেমন মুখের সামনে আসছে, মনে হচ্ছে একটা অন্যই জগতে। হয়তো তোমাদের ক্যামেরাতে অতটা ভিজিবল হচ্ছে না সবটা, বাট ফিলিংসটাই অন্যরকম, তোমাদের বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে আকাশ থেকে মেঘগুলো রাস্তার মধ্যে নেমে এসছে। আলো ফুটেছে, কিন্তু কুয়াশার জন্য এখনো সেইভাবে আলোটা দেখা যাচ্ছে না। এটা দেখো, জাস্ট ফিল করো। এটা আমরা ফিল করছি, তোমরা ক্যামেরার ওপার থেকে ফিল করো। 46-47-এ চালাচ্ছি, এই অবস্থা। দেখো এই দিকটা দেখো, সামনে গাড়ি ছিল না একটা, সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছিলাম কিন্তু নেই, ভ্যানিস। ওই যে দেখা যাচ্ছে। ঠিক 6টা বাজে আর আমরা ঢুকছি কৃষ্ণনগর। এর আগে যতবার এসছি কৃষ্ণনগর অবধি আমার লাস্ট ছিল এই সাইডে বাইক নিয়ে।
এবার ফার্স্ট হয়তো কৃষ্ণনগর পেরোতে চলেছি আমি। হয়তো তোমাদের কাছে অনেকেরই অবাক হচ্ছে যে কৃষ্ণনগর পের হচ্ছে, মানে কৃষ্ণনগরের পরে যাচ্ছে, মানে কৃষ্ণনগর পার হচ্ছে, এমন কি বড় ব্যাপার। বাট সত্যিকারে আমার কাছে অনেক বড় ব্যাপার। বাইক নিয়ে ফার্স্ট টাইম কৃষ্ণনগর পার হচ্ছি। রানাঘাট থেকে কৃষ্ণনগর অবধি আমি সার্ভিস করার জন্য, বাইক কেনার জন্য বাইক নিয়ে গেছি, এসছি, ঠিক আছে, কিন্তু কৃষ্ণনগর পার হইনি এরপরে বাইক নিয়ে। তো আজ প্রথমবার কৃষ্ণনগর পার হচ্ছি বাইক নিয়ে। আর এখনো তো পথ চালা অনেকটা বাকি রয়েছে, কিন্তু যতক্ষণ না কুয়াশা কাটছে ততক্ষণ মনে হচ্ছে না আমরা এই স্পিডের আগে এগোতে পারবো। এই ব্রিজটাও হয়ে গেছে। এই নদীটায় মাঝে মধ্যে জল থাকে, মাঝে মধ্যে জল একদম শুকিয়ে যায়। কি যেন নদীটার নাম ভুলে যাচ্ছি, আরে পেটে আসছে মুখে আসছে না নদীটার নাম। যাই হোক পরে বলে দেবো। হ্যাঁ, মনে হচ্ছে দুসাইডে সমুদ্র। এই সকাল সকাল না বেরোতে এগুলো ফিলই করতে পারতাম না। তো এই রাস্তাটা যেদিকে বাঁদিকে যাচ্ছে, এই রাস্তা দিয়ে মায়াপুর সোজা বেরিয়ে যাচ্ছে। মায়াপুর স্কনের মন্দির এশিয়ার প্রথম এবং এশিয়ার সব থেকে বড় কৃষ্ণ মন্দির বলা যেতে পারে, বা হিন্দু মন্দির বলা যেতে পারে। সূর্যের আলো তো ভালোই দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশা কিন্তু এখনো কাটেনি। আর ঠান্ডায় পুরো জমে গেছি। আর রিয়া তো বলছে যে আরও সোয়েটার লাগতো মনে হচ্ছে, কারণ এই যা ঠান্ডা, পরের বার থেকে বেরোলে এই ঠান্ডায় আরও সোয়েটার লাগবে। আর আমরা এখন জাস্ট ঢুকছি বেথুয়াদড়ি ফরেস্ট। আর এই ট্রিপটা আমাদের স্বপ্ন ছিল একটাই কারণ এই ট্রিপটার পরে আমরা বাদবাকি ট্রিপগুলো করতে পারবো। কারণ আমাদের যে কোনো শুভ কাজ শুরু করি মায়ের কাছ থেকে, তারাপীঠের মায়ের পুজো দিয়ে। এখনও পর্যন্ত যতগুলো কাজ শুরু করেছি তারাপীঠের মায়ের পুজো দিয়েই শুরু করেছি। তো এই ট্রিপটা না হলে কোথাও যেতে পারছিলাম না। তো আজকে একটা আলাদাই ফিলিংস হয়েছে। ফাইনালি সত্যি কথা বলতে স্বপ্নের মতন লাগছে, যে এটা একটা স্বপ্ন দেখছি যে আমি ফার্স্ট টাইম বাইক নিয়ে এতটা রাস্তা জার্নি করছি, ট্রিপ করছি, পিছনে আমার বউ সঙ্গে বসে। এটা একটা স্বপ্নের থেকে কিছু কম না। খুব দেখতাম এরকম যে আমিও একদিন বাইক নিয়ে ট্রাভেল করব, বাইক নিয়ে ঘুরবো। তো এখনও NH-12 ধরো, এখনও প্রায় কত কিলোমিটার, 80 আর 90 কিলোমিটার মতন NH-12 ধরে রাখবো, তারপর NH-14। এই হচ্ছে বেথুয়াদড়ি ফরেস্ট। এই বাঁদিকে এটা হচ্ছে বেথুয়াদড়ি ফরেস্ট। এর আগে আমি একবার এসেছিলাম বেথুয়াদড়ি ফরেস্টে। ও বাবা, ঠান্ডায় জমে যাচ্ছি গাইস, কিচ্ছু বলার নেই। রাইডিং জ্যাকেট নেই, জাস্ট মোটা একটা জ্যাকেট পরে রয়েছি, তার নিচে একটা সোয়েট শার্ট বলতে পারো বা সোয়েটার বলতে পারো, সোয়েট শার্টের থেকে একটু মোটা। তাও ঠান্ডায় কাঁপছি, লিটারেলি কাঁপছি ঠান্ডায়। এটা হচ্ছে ফার্স্ট টোল। বেথুয়া পার করার পর এটা হচ্ছে ফার্স্ট টোল। এখান থেকে এই বেথুয়াটা ক্রস করার পর থেকে এখনো রোডটা হয়নি, এখান থেকে সিঙ্গেল রোড। এতদিন সবার ব্লগে দেখেছি এই রোডটার কথা বলতো যে এই রোডটা এখনো কমপ্লিট হয়নি, কিন্তু রাস্তাটাও নাকি খারাপ বলতো সবাই। দেখা যাক কতটা খারাপ। সিঙ্গেল রোড তো বুঝলাম, খারাপ কতটা তা জানি না। না, অনেকটাই কাজ হয়ে গেছে। এই তো এরপর থেকে আবার ডবল রোড। কিছু কিছু জায়গায় রাস্তার কাজ এখনও কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছি বেথুয়া ক্রস করার পর। আর কুয়াশাটা দেখো একবার, এখনও কিছু কিছু জায়গায় সিঙ্গেল লেন পড়ছে, আবার তারপর আবার ডবল লেন হয়ে যাচ্ছে। তো আর সামনে একটা রাইডার যাচ্ছে মনে হচ্ছে, সঙ্গে একটা পিলিয়ানও রয়েছে, যত সম্ভব মেয়ে পিলিয়ানই রয়েছে। জানি না কত দূর যাবে, একবার জিজ্ঞাসা করবো নাকি।
কত দূর দাদা, কত দূর? শিলিগুড়ি? ও আচ্ছা। শিলিগুড়ি, শিলিগুড়ি যাচ্ছে। নাইস নাইস নাইস। বাইকটা কি বাইক ঠিক ইয়ে পড়লো না, কিন্তু খুব একটা হাইপাই সিসির বাইক না। ভালো লাগে লোকের সঙ্গে ইন্টারাপ্ট করতে। দেখো আমাদের কাজটাই এটা, ঘুরে ঘুরে বেড়াতে হবে। লোকের সঙ্গে যত ইন্টারাপ্ট করবো, জান পেচান বাড়াবো, তত ভালো আমি মনে করি। আর আমি লোকের সঙ্গে একটু মিশতেও ভালোবাসি, সবার সঙ্গে কথা বলতে ফ্রি মাইন্ডে ভালোবাসি। বাবা, কুয়াশা তো মনে হচ্ছে শেষই হচ্ছে না। পলাশি, পলাশি ঢুকছি, পলাশি ফার্স্ট টাইম। ভাই বারবার বলছি তোমাদেরকে, হয়তো বারবার তোমরা এবার রেগে যাবে। আমার কাছে ফার্স্ট টাইম, তাই আমি বলছি ফার্স্ট টাইম পলাশি, ফার্স্ট টাইম কৃষ্ণনগর পার হচ্ছি, ফার্স্ট টাইম বেতুয়াডরি বাইক নিয়ে বলছি। বাট সত্যিকারেরই আমার কাছে ফার্স্ট টাইম পলাশি। আর পলাশি অনেক আগে একবার ঘুরতে গেছিলাম মুর্শিদাবাদ, হাজারদুয়ারি, তো সেই সময় বাসে করে গেছিলাম। বাট ফার্স্ট টাইম বাইক নিয়ে পলাশি, সত্যিকারে আলাদাই ফিলিংস। এখনও আমার কাছে মনে হচ্ছে এটা একটা স্বপ্ন। পলাশি খুব সুন্দর জায়গা, আর পলাশির তো আলাদা স্টোরি আছে, পলাশি আলাদা হিস্টোরি আছে, সেটা তো তোমরা অনেকেই জানো। আলাদা করে আমি আর কি বলবো তোমাদেরকে। পলাশির যুদ্ধ, সেই পলাশি, আজ সেই পলাশি আমরা পার করে যাচ্ছি। তো গাইস অনেকটাই চলে এসেছি বহরমপুর। বহরমপুর ঢুকছি আর কি, বহরমপুর ঢুকে গেছি বলতে পারো। বহরমপুরে বোর্ড দেখলাম, ক্যামেরাটা এতক্ষণ অফ ছিল, তো ক্যামেরাটা অন করলাম। বহরমপুর যেহেতু ঢুকছি, এখনও 39 কিলোমিটার যেতে হবে, তারপর NH12 ছাড়বো আর NH14 ধরবো। আর ঠান্ডা এবার জমে যাচ্ছে, আর পাচ্ছি না, এবার মারাত্মক ঠান্ডা লাগছে। মাঝখানে একটুখানি দাঁড়িয়েছিলাম বলতে কি, দাঁড়ানো বলতে জাস্ট জল খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, আর কিছুই না। 105 কিলোমিটার বেশি হবে। এটা ট্রিপ এ দেখাচ্ছে, ট্রিপে এটা শুরু করেছি আমি শান্তিপুর ঢোকার আগে, জিরো করে। এটা মোটামুটি 125-26 কিলোমিটার, 7 কিলোমিটার পর বহরমপুর দেখাচ্ছে। রাস্তা কিন্তু খুবই ভালো, রাস্তা খারাপ বলবো না, কারণ আগের মতন আর রাস্তা নেই, রাস্তা দারুণ সুন্দর হয়ে গেছে। এক্সপেকটেশনের বাইরে রাস্তা। আগে যেরকম রাস্তা ভাবতাম দেখেছি, সেই রাস্তা আর নেই। ওই যে দেখা যাচ্ছে ব্রিজটা, হুগলি নদী চলে যাচ্ছে তলা দিয়ে, এই হচ্ছে হুগলি নদী। ও কুয়াশায় ঢাকা পুরো। লাইফে কিছু নতুন, কিছু অ্যাডভেঞ্চার জীবনে অ্যাড করলাম বলতে পারো। সবে তো শুরু হলো, এক এক করে পথ চলা হবে, তোমাদের সঙ্গেই হবে। তোমরা যদি এরকম ভালোবাসাটা দিতে থাকো, অবশ্যই হবে, কেন হবে না। তোমাদের ভালোবাসাটা দরকার, সঙ্গে থেকো, এটাই আশা করি। সঙ্গে থাকবে এটাই আশা করি। জীবনের নতুন একটা অধ্যায় আজকের পর থেকে শুরু হচ্ছে, মানে এই রাইডটার পর থেকে নতুন একটা অধ্যায় শুরু হলো বলতে পারো। এটা ফার্স্ট রাইড আমাদের, এইটা শুরু, শেষ কোথায় জানি না। পার হচ্ছি বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এই নিয়ে দুটো টোল প্লাজা টোল পড়লো, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। তো বহরমপুর ফারাক্কা টোল প্লাজাটা পার করে একটু দাঁড়ালাম, রেস্ট নিলাম, কারণ একভাবে সেইখান থেকে গাড়ি চালাচ্ছি। শুধু একবার দাঁড়িয়েছিলাম জল খাওয়ার জন্য, দাঁড়িয়েছিলাম বলতে কি বাইকেই বসেছিলাম, নামিও নি পর্যন্ত, জল খেয়েছি, একটু জল খেয়ে আবার রওনা দিয়েছিলাম। তো এখন এখানে একটু দাঁড়ালাম, আর পা পুরো শুন বলতে গেলে। রিয়া তো হাঁটতেও পারছে না, দেখাচ্ছি তোমাদের। কি অবস্থা? আমার হাত জমে গেছে, পা জমে গেছে,
মানে আমি নিচে যে দাঁড়িয়ে আছি আর মনে হচ্ছে দাঁড়াতেই পারছি না, বাইক থেকে তো নামতেই পারছিলাম। ফার্স্ট রাইড কেমন এনজয় করছে সেটা বলো। হ্যাঁ বিরাট ঠান্ডা, কিন্তু ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ মানে এতটা রাস্তা এলাম এত ভোরবেলা বাইকে, পুরো কুয়াশার মধ্যে, এখনো কুয়াশা আছে অবশ্য, বেশ ভালো লাগে। কুয়াশাটা অনেকটা কেটেছে, কিন্তু এইদিকে এখনো কুয়াশা আছে, রোদটাও অনেকটা উঠেছে, আর ভালো লাগছে। ফার্স্ট টাইম বাইকে করে সানরাইজ দেখলাম বাইকে ট্রাভেল করতে করতে, তো খারাপ না এক্সপিরিয়েন্স, মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স বলবো বেস্ট ছিল। এখনও পর্যন্ত পুরোটা রাস্তা পৌঁছাতে পারিনি, এখনও যাব, অনেকটাই বাকি আছে। তো একটু দাঁড়িয়ে নিই, দিয়ে আবার রওনা দেবো। এখনও পর্যন্ত চাটা কিছুই, মানে চা খাইনি, কিছুই খাইনি। সকালে বেরিয়েছি, সকালে চা খেয়ে বেরিয়েছিলাম, রিয়া চা করেছিল। আর রাস্তায় দাঁড়িয়ে ভাবলাম বহরমপুরে দাঁড়াবো ভেবেছিলাম চা খাবো, কিন্তু এখন যেরকম হাইওয়ে হয়ে গেছে কোনো রকম চায়ের দোকান দেখতে পেলাম না, তাই আমরা দাঁড়াই। হ্যাঁ, তাহলে আমাদেরকে বহরমপুর মেনে ঢুকতে হতো। আর রিয়ার চশমার অবস্থা দেখো, চশমাটার অবস্থা দেখো, পুরো একদম ঘেমে যাচ্ছে। বাইক চললে অসুবিধা হয়? বাইক চললে হাওয়াটা লাগে, অসুবিধা হয় না। আর ওর হেলমেটটা সেই রনিনের হেলমেটটাই রয়েছে, আর হেলমেট কেনা হয়নি, হেলমেটটা এবার নিতে হবে। অনেক কিছুই নিতে হবে। আমাদের ফার্স্ট ট্রিপ শুরু করলাম, এখনও মানে সবে পথ চলা শুরু হলো, রাইড শুরু হলো, ফার্স্ট রাইড শুরু হলো, কোথায় শেষ জানি না। দেখা যাক কত দূর যেতে পারি, কোথায় কোথায় যেতে পারি, কোথায় কোথায় ঘুরতে পারি। তো চলো একটু দাঁড়িয়ে এখান থেকে আবার বেরোবো। আর ক্যামেরার ফার্স্ট ব্যাটারিটাও প্রায় ডেড হতেই চলেছে, তো সেটাকেও চেঞ্জ করে নিই একবার হাতে হাতে। তো বেরিয়ে পড়েছি আবার, একটুখানি রেস্ট নিয়ে, বেশিক্ষণ নিইনি, 5-7 মিনিট রেস্ট নিয়েছি। 5-7 মিনিট রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ এখনও 60 কিলোমিটার 66 কিলোমিটার যেতে হবে আমাদেরকে, তো বেশি দাঁড়ালে হবে না। রে বাবা রে, আর দাঁড়াচ্ছি না, হয় দাঁড়ালেই ঠান্ডা লাগছে, ভুলেও দাঁড়াচ্ছি না। এই কি অবস্থা, বাচ্চাগুলো রাস্তার মাঝখানে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এই রামপুরহাট NH12, এতক্ষণ NH12 ধরেই চলছিলাম, এবার NH14 ঢুকবো, মানে NH14 এন্ট্রি করবো, মানে রামপুরহাটের দিকে। চলো, NH12কে টাটা দিয়ে দিলাম। মোরগাম, নলহাটি, রামপুরহাট, তারাপীঠ সব এই রাস্তায় সোজা, আর বেশি দূর নেই। আর মোটামুটি 22-23 কিলোমিটার, আর 22-23 কিলোমিটার না, 42 কিলোমিটার, সরি, হ্যাঁ 20 কিলোমিটার মতন আমরা ইয়ে করলাম, ওখান থেকে 60 কিলোমিটার দেখেছিলাম। হ্যাঁ, আর 42 কিলোমিটার মতন। কলকাতা এখান থেকে 235 কিলোমিটার, বর্ধমান 138 কিলোমিটার। কত বড় একটা ট্রান্সফরমার যাচ্ছে। সর্ষের ক্ষেতগুলো দারুণ সুন্দর লাগছে। রামপুরহাটের কাছাকাছি চলে এসেছি প্রায় আমরা। আর রামপুরহাট থেকে তারাপীঠে খুব একটা ডিস্টেন্স না। বিষয়টা হয়ে গেছে, তারাপীঠ তো আমরা প্রায় চলেই এসেছি, এখান থেকে তো আর ফেরত যাব না। কিন্তু হোটেল, তারাপীঠের মন্দিরের কাছাকাছি হোটেল পাওয়া মুশকিল, কারণ কাল হচ্ছে 1 জানুয়ারি, আর আমরা বেরিয়েছি আজকে হচ্ছে 31, মানে বছর শেষ হচ্ছে, নতুন বছর শুরু করছি। মানে সব কিছু একটা আলাদাই, মানে কোনো রকম প্ল্যানিং ছাড়া রিয়া বলল চলো ঘুরে আসি, নতুন বছর শুরু করব মাকে পুজো দিয়ে। তো হয়ে গেল প্ল্যানিং, বেরিয়ে পড়লাম। তো সেরকমই বছর শেষ হচ্ছে, আমরা বেরিয়েছি নতুন বছর, মানে বছরের শেষে বেরিয়েছি বাড়ির থেকে, আর নতুন বছর পার করে আমরা মানে নতুন বছর পড়বে, তারপরে 1 বছর পর দেখা হবে। এবারে 1 জানুয়ারিটা আমাদের অন্যরকমই, অন্যান্য বার 1 জানুয়ারি আমাদের অন্যরকম হয়, বাট এবারে 1 জানুয়ারি সত্যিকারে অন্যরকম, মানে সব কিছুই স্পেশাল, যা হচ্ছে সব কিছুই স্পেশাল। মানে বছরটাই শুরু করতে চলেছি ভালো কিছু দিয়ে, আশা করি ভালোই হবে। তো হোটেলটা পাওয়া একটু মুশকিল হবে মনে হচ্ছে, কিন্তু দেখছি
হ্যাঁ একটু কস্টলি হয়ে যাবে। যেই হোটেলের রেন্ট হয়তো 800-1000 টাকা, সেই হোটেলই হয়তো পড়ে যাবে 1800 টাকা, 2000 টাকা। আর আজকে তারাপীঠের সাইট সিনগুলো করবো, মানে তারাপীঠের আশেপাশে যে সাইট সিনগুলো আছে সেইগুলো করব। আর কালকে ইচ্ছা আছে পুজোটা দিয়ে, সকাল সকাল পুজোটা দিয়ে বেরিয়ে পড়বো বোলপুর শান্তিনিকেতন। তো দেখা যাক, এই প্ল্যানিংয়েই চলছি। আশা করি যা যা প্ল্যানিং করছিস ঠিকঠাকভাবে চলছে। কালকে রাতের বেলা প্ল্যানিং করে আজকে বেরোতে পারলে কালকে বোলপুর শান্তিনিকেতন ঘুরে বাড়িও ঢুকতে পারবো। কারণ 2 তারিখে আবার রিয়ার ইউনিভার্সিটি স্টার্ট হয়ে যাচ্ছে, আর আমারও 2 তারিখে কাজ আছে। তো আমাকে 2 তারিখের আগে, মানে কালকে ফিরতেই হবে। আর 2 তারিখে কাজ বলতে আমার 2 তারিখে সকালেই কাজ। তো সকালে ফিরলে হবে না, আমাকে মোটামুটি রাতেই বাড়ি ফিরতে হবে। দেখা যাক বোলপুর শান্তিনিকেতন কতটা ঘুরতে পারি, তারাপীঠের সাইট সিন কতটা করতে পারি। যেই টাইমের মধ্যে পৌঁছাচ্ছি হোটেল যদি ঠিকঠাকভাবে পেয়ে যাই। বন্দে ভারত, হ্যাঁ বন্দে ভারত যাচ্ছে। এরিয়া দেখালো বন্দে ভারত যাচ্ছে। আই থিঙ্ক তোমরা দেখতে পেরেছো একটুখানি। হ্যাঁ, তো সব কিছুই চেষ্টা করছি প্ল্যান মাফিকই করার। এই রাইডটা প্ল্যান ছিল না, মানে কোনো রকম প্ল্যান ছিল জানুয়ারি মাসের মিডলের দিকে, বাট ফার্স্টের দিকে হয়ে যাবে বছর শেষে, আর জানুয়ারি মাসের প্রথমেই, নতুন বছরের প্রথমেই হয়ে যাবে। সেটা কোনো প্ল্যান ছিল না। আমাদের গাড়ির স্পিড আর মালগাড়ির স্পিড সেম না? না, মালগাড়ির থেকে আমার গাড়ির স্পিড বেশি আছে। এরপরেও একটা ছোট ট্রিপ, ছোট রাইডের ইচ্ছা আছে, যেটা হচ্ছে পুরুলিয়া। আর তারপরে ইচ্ছা আছে পুরুলিয়া বা দীঘা, এই দুটোর মধ্যে একটা হতে পারে। আর তারপরে ইচ্ছা আছে দার্জিলিং না হলে পুরী। তো দেখা যাক তোমাদের কতটা সাপোর্ট পাই আর আমরা কতটা গুছিয়ে উঠতে পারি। তো চলে এসেছি ডেস্টিনেশন। 5.5 কিলোমিটার পর আমাদের ডেস্টিনেশন হতে চলেছে। ভাবতে পারিনি কোনো দিন যে এইভাবেও বাইকে রাইড করব, তারাপীঠ আসবো। সেই স্বপ্নটাও পূরণ হচ্ছে। আস্তে আস্তে সব স্বপ্নই পূরণ করব। জীবনটাই তো, জীবনে যা স্বপ্ন দেখবো তাই পূরণ করার চেষ্টা করব। সব স্বপ্ন হয়তো পূরণ হবে না একবারে, তবে আস্তে আস্তে চেষ্টা করব সব কিছুই পূরণ করার। এই গেটটা দেখলেই তারাপীঠ বুঝেই যাচ্ছ আই থিঙ্ক তোমরা। এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলবো। অনেক দিনের স্বপ্ন যে তারাপীঠে আসি প্রত্যেকবার, এই নিয়ে 3 বার। তো কোনো দিন মানে সেইভাবে এই জায়গায় দাঁড়িয়ে ছবি তুলিনি, বাট আজকে তুলবো। তো ফাইনালি গাইস তারাপীঠ, এই হচ্ছে তারাপীঠ গেট। অটোয় করে যতবার যাই দেখি, আর একদিন সত্যিই ভাবতাম যে বাইকে করে আসবো, সেই স্বপ্নও আজকে পূরণ করতে পেরেছি। হ্যাঁ, হয়তো তোমাদের কাছে হয়তো এটা ছোট জার্নি মনে হচ্ছে, বাট এটা আমার কাছে অনেক বড়, অনেক বড় আমার কাছে সত্যিকারে। কোনোদিন ভাবিনি যে এইভাবেও তারাপীঠ আসবো। তো ফাইনালি আসতে পেরে সত্যি খুব খুশি। একটা আলাদা ইমোশন কাজ করছে। কি বল, ইমোশনের ঠেলায় নিজেই সব বকবক করছে। চুলে এটা মানে মুখে এটা পড়া ছিল তো নাক লাল হয়ে গেছে। নাক ওই লিপস্টিকের ইয়েতে লাল হয়ে গেছে, চুল ফুল সব পাতিয়ে গেছে, কিন্তু ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে, মানে এতটা রাস্তা চলে এলাম। এত রাস্তা এলাম, মানে এটাও একটা স্বপ্ন ছিল জীবনে, আর আজকে এই স্বপ্নটা পূরণ করতে পারছি। আর এই স্বপ্ন পূরণের পুরো ক্রেডিট আমার বউয়ের। সত্যিকারে চোখ দিয়ে জল আসছে আমার। ঠিক আছে, জল না বের করে, ঠান্ডা লেগে গেছে, আমাকে একটু চা খাও। তো চলো, রাজীব তো কেটে দিয়েছে, তো আমরা এখন চা খাই, তারপরে হচ্ছে আমরা যাব মন্দিরের দিকে। কি হলো? বেশি ইমোশন হয়ে গেছে, মানে ইমোশনাল হয়ে গেছে। তো চলো আগে একটুখানি দাঁড়াই, তারপরে হচ্ছে তোমার সাথে কথা হচ্ছে। তো ফাইনালি গাইস তারাপীঠ ঢুকার পর অনেক খোঁজাখুঁজি করার পর একটা হোটেল পেয়েছি কম রেঞ্জের মধ্যে। কারণ আমরা থাকবো একদিন, তো বেশি রেঞ্জের মধ্যে হোটেল নেওয়ার কোনো ইচ্ছা ছিল না আমার। তাও
এখন যা সিজন মানে 1 জানুয়ারি সিজনে হোটেল পাওয়া মানে খুবই মুশকিল, তাও তো আমি পেয়েছি। আমি তো খুঁজছিলাম, আগের থেকে বুক করার চেষ্টা করেছিলাম, অনলাইনে অনেক চেষ্টা করেছি, সেখানে সব বুক দেখাচ্ছিল আর না হলে ওভার প্রাইস দেখাচ্ছিল। তো এখানে এসে ভাবলাম খুঁজবো, তো এখানেও ওভার প্রাইস বলছে। ফার্স্ট যে রুম দেখেছিলাম তো সেটার প্রাইস বলছে 3000 টাকা। এই রুমের মতনই রুম ছিল, একটা ছোট্ট রুম, শুধু একটা এক্সট্রা ছিল কি ওয়ার্ড্রপ ছিল, কিন্তু এটা কোনো ওয়ার্ড্রপ নেই। নর্মালি এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, সামনে কটা গ্লাস, আর এখানে একটা টেবিল, দুটো চেয়ার, আর এই একটা বড় কিং সাইড বেড যার উপরে রিয়া এখন বসে রয়েছে আর ল্যাপটপ নিয়ে এসেই কাজের জন্য বসে পড়েছে। কারণ কাজটা তো আমাদের ম্যান্ডেটারি, যে যেখানেই যাই আমাদের কাজটা পিঠে করে বয়েই নিয়ে আসতে হয়। তো এই হোটেলটা ওভার প্রাইসই লেগেছে আমার, কিন্তু কিছু করার নেই, যেহেতু সিজন এখন, তো সিজনের সময় 800 টাকার রুমও 1200 টাকা ভাড়া নিচ্ছে। এই রুমটা 1200 টাকা লেগেছে। আর কিছুই নেই দেখানোর মতন, শুধু রয়েছে ওয়াশরুমটাও দেখিয়ে দিই তোমাদেরকে। এই একটা ওয়াশরুমটা অনেকটা বড়ই আছে, খুব একটা খারাপ না ওয়াশরুমটা রুমের থেকেও আমার মনে হচ্ছে নিট অ্যান্ড ক্লিন। কি কেমন লাগছে? এতটা রাস্তা, সারাদিন আমরা থাকবোই না, এখন ঘুরতে বেরোবো, তারপরে ঘুরে টুরে শুধু রাত্রিবেলা শুধু ঘুমাবো, সকালবেলা উঠবো আবার বেরিয়ে যাবো। ঠিক আছে, সেটাই হচ্ছে ব্যাপার। কারণ আমরা তো এক্ষুনি বেরোবো আবার সাইট সিন দেখতে, তো খাওয়া দাওয়াটা করতে হবে, সকালে ব্রেকফাস্টটা করেই বেরিয়ে যাবো। এখন একটা কাজ রয়েছে, সেই কাজটা আগে মিটাবো, ল্যাপটপটা নিয়ে বসেছি ওই কারণে, একটা কাজ আছে, সেই কাজটা মিটিয়েই আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করবো, তারপর বেরোবো। তো চলো আগে কাজটা মিটিয়ে নিই, তারপর ব্রেকফাস্ট কী করছি না করছি, কোথায় যাবো না যাবো সবটাই বলছি তোমাদেরকে। কাজ তো কোনো রকমে মিটালাম, মিটিয়ে মানে একটা ভিডিও এডিট করে আপলোড করিনি এখনও। খুব খিদে পেয়েছে, আর থাকতে পারছি না, প্রায় 11টা বাজতে চললো। এতবেলা অবধি সেই 4টের সময় ঘুম থেকে উঠে কিছু না আগে শুধু চা, আর তারাপীঠে এসে একটা চা আর একটা বিস্কুট খেলাম। অবশ্য আমরা যদি ওই ফটো না করতে, তারপর হোটেল খুঁজতে এত সময় না লাগলে আমাদের এতক্ষণে খাওয়া দাওয়া হয়ে যেত, কাজও হয়ে যেত, এতক্ষণে তো আমরা বেরিয়েও যেতাম, মানে সাইড সিন। অনেক সময় লেগে গেছে। যাই হোক, ধোসা অর্ডার দিয়েছি, মশলা ধোসা আসুক, ব্রেকফাস্টটা কমপ্লিট করি। একটাই অর্ডার দিলাম, দেখি আগে খেতে পারি নাকি। আমি তো খেয়ে নেবো, ও একটা ধোসা খেতে পারি না, তো একটা মশলা ধোসা অর্ডার করলাম। তারপর যদি আরও খিদে পাই বা পেটে খিদে থাকে তখন বলবো। তো আসুক আগে, ধোসাটা আসুক, তারপর দেখাচ্ছি। তো ফাইনালি আমাদের ধোসা চলে এসেছে, মশলা ধোসা। আমার ধোসা খেতে খুব ভালো লাগে। আর রিয়াই বললো যে ধোসা খাবো, কারণ ও ধোসা খেতে খুব ভালো লাগে। আর হেলদি। হ্যাঁ হেলদি, যেখানেই যাই ও ধোসার কথাই আগে বলে, ধোসাটাই আগে সাজেস্ট করে। ধোসা এই খেয়ে টেস্ট করে দেখি। কিন্তু আমার মশলা ধোসার থেকে পাপড় ধোসাটা বেশি ভালো লাগে, মানে কিছু থাকবে না ওটা, নেইও কিছু খেতে। আচ্ছা এই দেখো ওই সাইডটাতে রয়েছে, জান মে জান হয়। খিদে পেয়ে গেছে, কিন্তু আমার এটা একদম ভালো লাগে, এটা ভালো, এইটা খাওয়া ভালো, টক না খুব সুন্দর। তো যাই হোক, ধোসাটা কমপ্লিট করি, আর তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, কারণ এরপরে আমাদেরকে বেরোতে হবে। ভেবেছিলাম তো 11টার মধ্যে বেরোবো, কিন্তু 11টা তো অনেকক্ষণ আগেই বেজে গেছে। না না এক্ষুনি বাজে, এক্ষুনি বাজলো, টাইমও হচ্ছে না, এত সকালে বেরিয়েছি তো টাইমের হিসাব পাচ্ছি না কোনো। ভালো কথা, চলো খেয়ে নিই আগে। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। সাইট সিন বলতে এখন যাচ্ছি নলহাটির দিকে, যেদিক থেকে এসেছিলাম ওই দিকেই যাচ্ছি। নলহাটিশ্বরী না, নলহাটিশ্বরী শক্তিপীঠ বলে একটা জায়গা রয়েছে, একটা মন্দির রয়েছে। দেখা যাক, আমি যাইনি কোনো দিন এর আগে, দুবার তারাপীঠ এসি, 2-3বার তারাপীঠ এসি, কোনো দিনই সাইট সিন করতে যাইনি। ফার্স্ট যাচ্ছি নলহাটি, তো নলহাটিতে কি আছে গিয়ে দেখবো। তো ফাইনালি চলে এসেছি গাইস, 20 কিলোমিটার একদম ড্রাইভ করে, বেশি দূর না বলে নিয়ে এসছে। আর হ্যাঁ বলেছিল 20 কিলোমিটার, বাট রাস্তাটা এত জ্যাম, আসতে বহুত সময় লেগেছে, কারণ 20-22 কিলোমিটার আসতে এত সময় লাগার কথা না। এই যে রিয়া দাঁড়িয়ে রয়েছে, জুতো ফুতো খুলে উঠবে বলে মন্দির বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি করছে। ভোগ দেবে।
তো এইখানে তো ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি আবার রুমের দিকে, মানে হোটেলের দিকে যাব। আর ওই যে দুখানা মন্দির বললে না, ওই দিকে দুখানা মন্দির আছে, ওটা অফ সাইড মানে ওই দিকটাতে। তো ওটা যাব হচ্ছে 3টের পরে, কারণ 3টের পরেই মন্দিরটা খুলবে। কনের মন্দির আছে, জগন্নাথ দেব, তারপর হচ্ছে কৃষ্ণ ঠাকুরের মন্দির, এইগুলো রয়েছে। তো ওটা 3টের পরে যেহেতু খুলবে, তো এখান থেকে সোজা যাচ্ছি এখন হোটেল, লাঞ্চ কমপ্লিট করব, তারপরে আবার বেরোবো। তো চলো একবার লাঞ্চের সময় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। কি ম্যাডাম, ঘুরে টুরে এসে খাবার নিয়ে বসে পড়েছেন? তাই কি বেলা অনেক হয়েছে, 3টে বাজে, তাই আসার সময় খাবার নিয়ে এসেছি। আর কি খাবো, রাজি প্রথমে বলছিল যে আমি আজকে কিচ্ছু খাবো না, আমি নিরামিষ ভাত খাবো, ডাল আর সবজি। তারপরে যেই আমি বলেছি নিরামিষ ভাত না, ব্যাপারটা হচ্ছে আমি বলেছিলাম যে মানে সবজি ভাত কিংবা এরকম কিছু খাবো, তাও হ্যাঁ ওই তো নিরামিষ সবজি ভাত খাবো। মানে ওরকম কোনো বিষয় নেই যে কালকে যেতে হবে, বেরোতে হবে বা পুজো দিতে হবে, সেরকম কোনো বিষয় নেই সবজি ভাত খাওয়ার জন্য। আসলে ও আমাকে বললো বিরিয়ানি। না না, আমি বললাম যে তুমি যা ইচ্ছা খাও, আমি বিরিয়ানি খাবো, যদি বিরিয়ানি পাই, মানে ভালো পাই, তাহলে আমি খাবো বিরিয়ানি। তাই গেলাম, উমা আমার কথা শুনে ওর ঠিক মনে হয়েছে যে না আমিও বিরিয়ানি খাবো। এবার বিরিয়ানির দোকান খুঁজে খুঁজে তারপর বিষয়টা হচ্ছে নিরামিষ ভাত খেতে গেলে 80 টাকা খরচা হতো, আর বিরিয়ানি বললে 120 টাকা। কে ছাড়ে বলো, কে ছাড়ে? হ্যাঁ সেটা, তাহলে একটা চিকেনও পাওয়া গেল, একটা আলু, আবার বিরিয়ানি, রাইস, যাই হোক চলো খাই। আর খেয়ে দিয়ে এখন রেস্ট নেবো। তো এই আজকের ব্লগটা এখানে শেষ করছি। তারপর আবার কালকে আমরা সকালবেলা উঠে আবার বেরোবো, মানে পুজো দিয়ে তারপরে তো আমরা বোলপুরের জন্য বেরিয়ে যাব। তো সেই ব্লগটা আবার কালকে আমরা স্টার্ট করবো। তো আজকের জন্য এখানেই, তো তখনই একবারে দেখা হবে যখন একদম রেডি ফেডি হয়ে গিয়ার ফিয়ার পরে একদম রেডি হব, তখনই দেখা হবে। তো চলো এই ব্লগটা শেষ করছি এখানে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, মানে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।